এরপর হেমাদেবী সংযুক্তাকে ছাদে নিয়ে গিয়ে বলেন, বৌমা, তুমি ওদের কথায় কিছু মনে করো না। এই বাড়িতে তোমার জেঠু শ্বশুর আর তার স্ত্রী ছেলে বউয়ের কথা একটু বেশি চলে। ওরা আমাকে সারা জীবন এভাবেই নিচু দেখিয়ে গেছে, এখনো সেটাই করার চেষ্টা করছে। আমার সঙ্গে কেউ ছিল না, তাই আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু তুমি সহ্য করবে না, কারণ তোমার সঙ্গে এখন আমি আছি। আপনি কিছু চিন্তা করবেন না মা। আচ্ছা মা, আপনার বড় ছেলের কোনো খবর পেয়েছেন? কোথায় আছে, কি করছে? খবর? ও আমাদেরকে ফোন করে। ওর যত খবর তা তো ওর বড় জেঠিমার অহনা জানে। ও শুধু ওদের সঙ্গেই কথা বলে। কি? কিন্তু উনি ওদের সঙ্গে কেন কথা বলেন? আপনি তো ওনার মা। কিছুদিন যাক, তুমি সব কিছু বুঝতে পারবে। এখন শোনো, রেডি হয়ে নিচে নেমে এসো, লোকজন এসে পড়েছে। এই বলে হেমাদেবী সেখান থেকে চলে যায়। সংযুক্তা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে যে আশিস তার বাবা মা ভাইকে ছেড়ে জেঠিমা এবং তার বৌমা অহনাকে কেন এত গুরুত্ব দেয়, এবং মনে মনে বলে, আশিসের জেঠিমার অহনা বৌদি তো খুবই চালাক ধরনের মহিলা। এরা তো আমার শাশুড়িকে সবসময় চেপে রাখে, তার উপরে এত অত্যাচার করে, কিন্তু কেউ এদেরকে কিছু বলে না কেন? ব্যাপারটা আমাকে জানতেই হবে। কিছুক্ষণ পর বেলা দেবী চিৎকার করে সংযুক্তাকে ডাকেন এবং বলেন যে বাইরে অনেক গেস্ট এসে দাঁড়িয়ে আছে তার সঙ্গে দেখা করার জন্য। সংযুক্তা নিচে নামে সাধারণ একটি শাড়ি পরে এবং সিঙ্গাড়া, নিমকি, চা এসব নিয়ে গেস্টদের সামনে যায় ও তাদেরকে প্রণাম করে। তাদেরকে দেখে মিঠি দেবী বলেন, আরে বাহ হেমা, তোর বৌমা তো দেখতে খুব সুন্দর। তা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? নাচ, গান, আবৃত্তি কিছু জানো নাকি? আন্টি, আমি এমকম করেছি, এখন চ্যাটার অ্যাকাউন্টের জন্য পড়াশোনা করছি। নাচ মোটামুটি পারি, নাচের জন্য গোল্ড মেডেলও পেয়েছি। ও বাবা, এ তো দেখছি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর কি কি পারো মা তুমি? সত্যি বাবা, এই বাড়িতে প্রথম যখন অহনা আসে তখন মনে হয়েছিল অহনা সব থেকে সুন্দরী, কিন্তু এখন সংযুক্তাকে দেখে মনে হচ্ছে ও আমাদের এই এলাকার মধ্যে সেরা বৌমা। এভাবেই সবাই সংযুক্তার প্রশংসা করতে থাকে। প্রশংসা শুনে সংযুক্তা তার শাশুড়ি মা হেমা দেবী খুবই খুশি হয়। অন্যদিকে বেলা দেবী ও অহনা মনে মনে খুবই রেগে যায় ও অহনা বলে, মাসিমা, আপনাদের চশমার নাম্বারটা বাড়াতে হবে। সংযুক্তাকে মোটামুটি দেখতে, এলাকা সেরা বৌমা বলা যায় না। আর তাছাড়া ও হলো রিজেক্টেড। ওই রকম রিজেক্টেড মানুষের কোনো ভ্যালুই নেই। এভাবে বলো না বৌমা, তোমার বাড়ির বউয়ের নামে তুমি এভাবে বলতে পারছো? এটা তো ঠিক না। হ্যাঁ, তবে এটা বলতে হবে যে সমাপনের ভাগ্য ভালো, এখনো রোজগার করতে শেখেনি, তবে বউ পেয়েছে দারুণ। ভাগ্য ভালোর কি আছে কাকিমা? বিড়ালের মাথায় মাছে শিকে ছিঁড়ে গেছে, না হলে ওই ছেলেকে কি কেউ মেয়ে দেয়? ছেলে বৌমার এই অপমান হেমাদেবীর খুবই খারাপ লাগে, কিন্তু অহনাকে কিছুই বলতে পারছিল না। এমনকি অহনার শাশুড়ি মা বেলা দেবীও মনে মনে খুশি হচ্ছিলেন। সবার সামনে তার বৌমা অন্য একজনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিল, অথচ তিনি তাকে বারণই করছিলেন না। কয়েকদিন থাকতে থাকতে সংযুক্তা বুঝতে পারে যে অহনার স্বামী একটি বড় শপিং মলের মালিক এবং অহনার বাপের বাড়ির লোকেরাও খুব টাকা পয়সাওয়ালা। এজন্যই এই বাড়ির সবাই তাদের বিরুদ্ধে কিছুই বলতে পারে না। রাত্রেবেলা খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছিল। এমন সময় সংযুক্তা দেখতে পায় যে সমাপন শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছে। এই দেখে সংযুক্তা বলে, কি ব্যাপার, তুমি শুধু ভাত খাচ্ছ যে? এখানে তো মাছ রাখা আছে, নাও। না না, ঠিক আছে, আমি এটা দিয়েই খেয়ে নেব, আমার মাছ লাগবে না। সংযুক্তা, মাছের জায়গাটা এইদিকে দাও। তোমার দাদা তো মাছ ছাড়া ভাত খেতেই পারে না, আর সমাপন তো সবজি দিয়েই ভাত খেয়ে নেয়, ওর এইসব লাগে না। হেমা দেবী বসে বসে সবকিছুই লক্ষ্য করছিলেন, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। এভাবেই দিন যায়। সংযুক্তা এবং সমাপন একে অপরের সঙ্গে খুব একটা কথা বলে না। তারা একে অপরের সঙ্গে কথা বলতে গেলেই আশিসের কথা মনে পড়ে যায়। শ্বশুরবাড়িতে সংযুক্তার দিন খুব একটা ভালো কাটছিল না। বেলা দেবী এবং তার বৌমা অহনা সবসময় সংযুক্তাকে অপমান করত এবং তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন অহনার কিছু বান্ধবী তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। তাদের মধ্যে রীতা বলে, আরে অহনা, আমি শুনেছি নাকি তোর দেওরের বিয়ে হয়ে গেছে। ওই অকর্মের ঢেকিটাকে কে বিয়ে করলো শুনি? ওর তো এখনো পড়াশোনাও শেষ হয়নি। বিয়ের পর কোনো চাকরি বাকরি করছে নাকি? কি করছে কি জানি, বিয়ে তো আর এমনি এমনি হয়নি, অনেক কাণ্ড করে হয়েছে। আরে আমার বড় দেওর তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অন্য মেয়েকে নিয়ে, আর পড়েছিল এই ছেলেটি, তাই এই ছেলের গলাতেই ওই মেয়েটিকে ঝোলানো হয়েছে। কথাই বলে না, বাঁদরের গলায় মুক্তোর মালা, সেরকমই দশা হয়েছে আর কি। বাবা, তা তোর ছোট যা কোথায়? একবার ডাক না, দেখি কেমন হয়েছে। আজকালকার যুগে এরকম গো বেচারা মেয়ে দেখতেও পাওয়া যায় না। বাবা মা যাকে বললো গলায় এমনি ঝুলে পড়লো। দাঁড়া, দেখাচ্ছি তোদেরকে। সংযুক্তা, এই সংযুক্তা, কোথায় গেলে?
সংযুক্তা কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে এসে দাঁড়ায়। তাদেরকে সংযুক্তাকে দেখিয়ে বলে, নে দেখ চিড়িয়াখানার নতুন প্রাণী, কি বলবি বল এবার। ও বাবা, তুমি তাহলে মুক্তার মালা? তা তোমার বাঁদরটি কি করছে এখন? তোমার হাজবেন্ড তো এখনো কিছু রোজগার করে না, ও কি নতুন কোনো চাকরি বাকরি খুঁজছে নাকি? ভবিষ্যতের কথা কিছু ভেবেছে? হ্যাঁ, অনেক কিছুই ভেবেছি, কিন্তু শুনুন, আমি আমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছি না ভাবছি সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ওটা আমার পার্সোনাল ম্যাটার। আপনি বাইরের মানুষ হয়ে অন্যের ব্যাপারে নাক না গলালেই ভালো হয় না? এই বলে সংযুক্তা সেখান থেকে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। তখনই অহনা বলে, আরে আরে কোথায় যাচ্ছ? এদের জন্য চা কফি আনো। দিদি, ওরা তো তোমার বন্ধু, তাহলে তুমি এক কাজ করো, তুমি ওদেরকে জিজ্ঞাসা করো ওরা কি খেতে পছন্দ করে, তারপর তুমি রান্নাঘরে গিয়ে বানিয়ে নিয়ে আসো। আমার অত ফালতু টাইম নেই। সংযুক্তা, গলার জোর বেশি করবে না দিদি। তুমি আমাকে এই বাড়ির অন্য সদস্যদের মধ্যে পেয়ে যাওনি যে তোমার কথা আমি মুখ বুজে সহ্য করব। তুমি একটা কথা বললে আমি 10টা কথা শুনিয়ে দিতে পারি, তাই নিজের কথা নিজের মুখের মধ্যেই রাখবে, আর বলার আগে 10 বার ভাববে। এই বলে সংযুক্তা সেখান থেকে চলে যায়। তার কথাবার্তা শুনে সবাই একটু চমকে গিয়েছিল। কিছুক্ষণ পর রীতা বলে, যাই বলিস ভাই অহনা, তোর জায়ের কিন্তু দারুণ ঝাঁঝ, আর দেখতে শুনতে বেশ সুন্দরী। এটাতে কিন্তু তোকে ও হার মানিয়ে দিয়েছে, আর কদিন পর তো তুই এই বাড়িতে কোনো পাত্তাই পাবি না। আমি এরকম কখনো হতে দেব না, এর গরম আমিই ছাড়াবো। দাঁড়া, একটা পিকনিকের প্ল্যান করি, তারপর ওকে ওখানে ইনভাইট করব। সবাই মিলে ওকে এমন ভাবে ইনসাল্ট করবো না, সারা জীবনে মনে রাখবে। জীবনে আমার কাছে মুখ খুলতে সাহসই পাবে না। তাহলে তো খুব মজা হবে রে, আমাদের সমস্ত টিম মিলে ওকে এমন শাস্তি দেব না, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসবে। এই বলে তারা সবাই হেসে ফেলে। এদিকে সন্ধ্যাবেলা সমাপন বাড়ি ফিরে এলে দেখে যে সংযুক্তা তাদের রুমের ভেতরে সোফায় মন খারাপ করে বসে আছে। তাকে এভাবে বসে থাকতে দেখে সমাপন মনে মনে চিন্তিত হয় এবং বলে, কি ব্যাপার সংযুক্তা, তোমার কি শরীর খারাপ নাকি? না, আমার শরীর খারাপ নয়, আমার মনটা একটু খারাপ। আচ্ছা, এই বাড়িতে সবাই এরকম কেন? সবাই শুধু তোমার আর আমার সম্পর্ক নিয়ে আজেবাজে মন্তব্য করে, আর সবাই আমাকে রিজেক্টেড বলে, আর তোমাকে অকর্মের ঢেকি বলে। আমরা নাকি জীবনে খুশি হতে পারবো না। কেন তারা এরকম বলে? আমি বলেছিলাম না, এখানে সবাই এরকম ভাবেই কথা বলে। তুমি কিছু ওদের কথা মনে করো না। কেন বলবেটা কেন? ওদেরকেও তো বাবা মা ভয় পাচ্ছে দেখি, আর তুমি তো ওদের কারোর সঙ্গেই কথা বলো না। এমনকি খাবারের টেবিলে কোনো রকম ভাবে খেয়ে উঠে চলে আসো। ওরা নিজেরা নিজেদের পছন্দ মতো খায়, হাসি খুশি করে, যা ইচ্ছা কথা বলে। আর আমরা 4 জন যেন এই বাড়ির কোনো সদস্যই নয়। কেন সবসময় এরকমটা হবে? সংযুক্তার কথা শুনে সমাপন চুপ করে থাকে। সংযুক্তা বলেই চলে, আমাদের সম্পর্ক কি সারা জীবন এভাবেই থাকবে? এর কি কোনো ভবিষ্যৎ আছে? কি হলো, এভাবে চুপ করে আছো কেন? জবাব দাও। আমায় আর কিছুদিন সময় দাও সংযুক্তা, আমি নিজেকে তোমার যোগ্য করে তুলবো। তুমি কি করো, কোথায় যাও, সারাদিন কোথায় থাকো, আমি এসব কিচ্ছু জানতে চাই না। আমি শুধু এটুকুই চাই যে তুমি স্বাভাবিক হও। আমি জানি আমাদের দুজনের জীবনে অনেক বড় বড় ঝড় বয়ে গেছে, যা আমরা দুজনেই বহন করে চলছি, কিন্তু এটা ভেবে নিয়ে তো আর বসে থাকলে হবে না। আমাদেরকে সামনের দিকেও দেখতে হবে। আজ 2 মাস হয়ে গেল, আর এই প্রথম আমি তোমার সঙ্গে এত কথা বললাম। এরপর সমাপন সংযুক্তার কাছে কিছুদিনের সময় চায় এবং তাকে বুঝিয়ে বলে যে সে সবকিছুই ঠিক করে স্বাভাবিক করে তুলবে। তারা যখন এভাবে কথা বলছিল তখন হঠাৎ দরজায় কেউ তাদেরকে ডাকে। আওয়াজ শুনে তারা দুজনে গিয়ে দরজা খোলে এবং দেখে সেখানে অহনা দাঁড়িয়ে আছে। সংযুক্তাকে দেখে অহনা বলে, কি ব্যাপার সংযুক্তা, তোমরা কি বিজি ছিলে নাকি? দরজা খুলতে এত সময় লাগিয়ে দিলে? এত রাতে অন্যের ঘরে খোঁজ খবর নিতে এসেছো? আমরা নিশ্চয়ই তোমার জন্য ফ্রি হয়ে বসেছিলাম না? এখন বলো কি বলবে? আরে আরে, এত রেগে যাচ্ছ কেন? দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে নাকি? তা যাই হোক, আমি যেটা বলতে এসেছিলাম, কালকে আমরা সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি, তুমি আমাদের সাথে চলো, বুঝলে? ঝগড়া ঝামেলা হয়ে থাকলে মনটা ভালো হয়ে যাবে। না, আমি কোথাও যাব না, আমার মুড নেই। আরে বাবা চলো না, এভাবে বাইরে একটু ঘোরাঘুরি করলে পুরানো আঘাত কমে যাবে। তুমি যে রিজেক্টেড, কেউ তোমাকে বিয়ের দিনে ছেড়ে চলে গিয়েছে, সে ব্যাপারটা ভুলে যেতেও পারো। আচ্ছা তাই নাকি? তাহলে তো আমি অবশ্যই যাব। ভেরি গুড, 8টার সময় রেডি হয়ে থেকো কেমন? তো বন্ধুরা, এবার কি হবে? পিকনিকে কি নতুন কিছু হতে চলেছে? জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন। তানিশা তখন অঝোর নয়নে কাঁদছিল এবং তাকে কিছুতেই চুপ করানো যাচ্ছিল না। ও বেশ কয়েক ঘন্টা ধরে এই কর্মকাণ্ড চলে আসছিল। ঠিক তখনই তার মা অর্থাৎ রাধিকা দেবী সেখানে আসে ও সে বলে, মারে তুই এখন চুপ কর, আমাদের সামনে আর এভাবে কাঁদিস না। এখন তুই এভাবে কাঁদলে তোর তো শরীর খারাপ করবে। আমি বা এখন কি করব বলো?
আমি কি ইচ্ছে করে কাঁদছি? এখন যদি চোখ থেকে জল বের হয় সেখানে আমিই বা কি করব? কি আর করবি বল, সবই ভাগ্যের দোষ। আমরা বুঝতে পারিনি যে তোর শ্বশুরবাড়ির লোকেরা এতটা নিষ্ঠুর হবে, তোকে এইভাবে কষ্ট দেবে। ঈশ্বরের উপর ভরসা রাখ মা, ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন, তুই দেখে নিস। হ্যাঁ রে মা, তোর মা ঠিকই বলেছে। এখন তুই চুপ কর, ঈশ্বর সবকিছুই ঠিক করে দেবেন। আর তুই চিন্তা করিস না, এখানে তুই নিরাপদে আছিস। আর তুই দেখবি এবার থেকে আমরা তোর শ্বশুরবাড়ির লোকের ছায়াও তোর উপর পড়তে দেব না। হ্যাঁ রে মা, তখন যদি আমরা ওই ধনী বাড়িতে তোর বিয়ে না দিতাম তাহলে আজ আমাদেরকে এই দিন দেখতে হতো না। হ্যাঁ রাধিকা, আমরা যদি সেদিন তানিশার পছন্দ মতো ছেলে অর্থাৎ দিনেশের সঙ্গে বিয়েটা দিয়ে দিতাম তাহলে হয়তো আজ আমাদের মেয়ে সুখে শান্তিতে বসবাস করতো। আর আমাদের জেদের বসেই এ সব কিছু হয়েছে, আর এ সব কিছুর জন্য আমরাই দায়ী। এভাবেই তানিশার বাবা মা তার মেয়ের পরিস্থিতির কথা ভেবে এবং তাদের ভুল নির্ণয়ের জন্য একে অপরকে বলতে থাকে ও তারা তখন কান্নাকাটিও শুরু করে দেয়। আসলে এটা ছিল পলাশপুর নামক গ্রামের ঘটনা, যেখানে তানিশা তার বাবা অপূর্ব বাবু ও মা রাধিকা দেবীর সঙ্গে আনন্দের সঙ্গেই বসবাস করছিল। সাম্প্রতিক তানিশার দিনেশ নামের একটি ছেলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যেটা তানিশার বাবা মার একেবারেই পছন্দ ছিল না। তাই তারা হঠাৎই পল্লব নামের একটি ধনী পরিবারের ছেলের সঙ্গে বিবাহ ঠিক করে দেয়। পল্লব তার মা মীনাক্ষী দেবীর সঙ্গে শ্যামপুর নামক শহরে বাস করত। কয়েক মাস আগের ঘটনা, সেদিন তানিশার সঙ্গে পল্লবের বিয়ে ছিল। অনুষ্ঠানে আগত আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই একটু অবাক ছিল যে পল্লব শহরের এবং ধনী বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও গ্রামের দারিদ্র মেয়ে তানিশাকে কেন বিয়ে করছিল। এরপর বিয়ে করে তানিশা তার শ্বশুরবাড়ি চলে যায়। কি হলো, দেখতে দেখতে মাঝরাত হয়ে গেল, কিন্তু পল্লব কেন এখনো ঘরের মধ্যে আসছে না? হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, আমি বরং আরেকটু অপেক্ষা করি। এই বলে তানিশা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনও পল্লব ঘরের মধ্যে আসে না। এভাবেই সেদিন রাতটা কেটে যায়। পরের দিন তানিশা তার শাশুড়ি মাকে বলে, মা, কাল পল্লব ঘরে আসেনি কেন? আমি সারা রাত ধরে পল্লবের অপেক্ষা করছিলাম, কাল থেকে ওকে একবারও ঘরে আসতে দেখিনি। ও কোথায় আছে মা? আরে বৌমা, পল্লব হাজারো কাজে ব্যস্ত থাকে, আর কাল রাতে ওর একটা এমার্জেন্সি কল এসেছিল, যার জন্য ওকে অফিসে যেতে হয়েছিল। তার শাশুড়ি এভাবে বললে তখন সে আর কিছুই বলে না। এভাবে সেদিন সারাক্ষণ কেটে যায়। এরপর সন্ধ্যের পর পল্লব বাড়ি ফিরলে তানিশা বলে, এই পল্লব, তুমি কাল কোথায় ছিলে? কাল আমাদের বিয়ের প্রথম রাত ছিল, আর তুমি তো বাড়িতেই ছিলে না। আমি তো তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়লাম শেষে। কেন, মা বলেনি নাকি যে আমি অফিসের কাজে গিয়েছিলাম? আর মা না বললেও তাতে কি, আমি কোথায় যাই না যাই তাতে সবকিছু তোকে বলে যেতে হবে নাকি? পল্লব, তুমি আমাকে এভাবে তুই তুকারি করে কথা বলছো কেন? হ্যাঁ, একেবারে কি এসে গিয়েছে গো, ওকে তুমি আমি করে কথা বলতে হবে। এই শোন, আমার এখন তোর সঙ্গে বাজে বকার সময় নেই, এখন সামনে থেকে সরে যা, বুঝেছিস? পল্লবের এরকম ব্যবহার দেখে তানিশা একটু ভয় পেয়ে যায়। এরপর তখন কিছুই বলে না। এভাবেই পল্লব তানিশার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এমনই একদিন রাতে তানিশা ঘরের মধ্যেই ছিল, তখন কি ব্যাপার, পাশের ঘর থেকে কাদের এত হাসাহাসির আওয়াজ আসছে? আমি বরং একবার গিয়ে দেখি এত রাতে কারা হাসছে। এই বলে তানিশা ঘর থেকে বেরিয়ে বারান্দার কাছে যায়। এটা তো পল্লবের আওয়াজ। হ্যাঁ, আমি স্পষ্ট বুঝতে পারছি এটা পল্লব হাসছে, কিন্তু এত রাতে পল্লব কার সঙ্গে এরকম হাসি মজা করছে? আর এটা তো একটা মেয়ের আওয়াজ না, আমি বরং একবার যাই। এরপর তানিশা পল্লবের ঘরে যায়। তখন গিয়ে দেখে সে কতগুলি মেয়ের সঙ্গে হাসি মজা করছে। তারপর, এ কি পল্লব, তুমি এখানে? আমি কখন থেকে দরজা খুলে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এখানে কি করছো? এই, আমার জন্য দরজা খুলে অপেক্ষা করছিস মানে? এখন আমার জন্য তোর মতো অনেকেই দরজা খুলে অপেক্ষা করছে, বুঝেছিস? কিন্তু তাই বলে আমাকে সবার কাছে যেতে হবে এরকম কোথায় লেখা আছে শুনি? এখন তুই বেশি না বকে গিয়ে ঘুমিয়ে পড়, বুঝেছিস? মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোকে আর বেশি বুঝতে হবে না, আমি বললাম তো, যা গিয়ে ঘুমিয়ে পড়। আর যদি বেশি মাথা খাস তাহলে আমি হাত চালাবো, আর তুই সারা রাত ঘুমাতেই পারবি না, বুঝেছিস? পল্লব এভাবে বললে তানিশা এক প্রকার ভয়েই নিজের রুমে চলে যায়। এদিকে পল্লব সে মেয়েগুলোদের সঙ্গে
আবারও হাসি মজা করতে থাকে। পল্লব জানেমান, তুমি তোমার ঘরে বউ থাকা সত্ত্বেও আমাদেরকে এখন কেন ডাকলে? দেখছো তো তোমার বউ কেমন হিংসা করছে, মাঝখান থেকে এসে আমাদের মুডটাই নষ্ট করে দিল। ওহ ডার্লিং, তুমি অত শত ভেবো না তো। ওকে এখন যা ভয় দেখিয়েছি না, ও আর এদিকে আসবে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ জান, তুলসী ঠিকই বলেছে, আমাদের মুডটা একেবারে নষ্ট হয়ে গেল। পল্লব এবং মেয়েগুলো এভাবে কথা বললে তানিশা তখন খুবই কষ্ট পায়। এরপর তানিশা বলে, হে ঈশ্বর, এ আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি? আমি কি দোষ করেছিলাম যে আমার কপালে এরকম স্বামী জুটিয়েছ? এরপর তানিশা এভাবেই কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন তানিশা পল্লবকে বলে, পল্লব, আমাদের বাথরুমের নলটা খারাপ হয়ে গিয়েছে, একটু ঠিক করে দেবে? দেখো না, নলেতে জলই আসছে না। আমার এখন দেরি হয়ে যাচ্ছে, অফিসে অনেক কাজ আছে। আমি এসব উলফাল ফরমাস শোনার জন্য বসে নেই, বুঝেছিস? যা, এখন গিয়ে তোর কি বলার আছে মাকে বল। আচ্ছা পল্লব, আমাদের বিয়ে তো প্রায় 1 মাস হতে চললো, তুমি এখনো আমার সঙ্গে সময় কাটানো তো দূরের কথা, ভালো করে কথা পর্যন্ত বলো না। কিন্তু কেন পল্লব, তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছে ছিল না, নাকি তুমি আমাকে বিয়ে করে খুশি হওনি? হ্যাঁ, আমি তোকে বিয়ে করে ভুল করেছি। এখন তোর সঙ্গে ঘর করা তো দূরের কথা, এক ছাদের তলায় থাকতেও আমার বিরক্ত লাগে। পল্লব এভাবেই বলে সেখান থেকে চলে যায়। এরপর তানিশা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই তার শাশুড়ি মা মীনাক্ষী দেবী আসেন এবং বলেন, ওহ বৌমা, আসলে পল্লব একটু অফিসের কাজে ব্যস্ত থাকে, যার জন্য ওর মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। তুমি ওর কথায় কিছু মনে করো না, যাও তুমি তোমার কাজে যাও। মীনাক্ষী দেবী এভাবে বললে তখন সেও চুপ করে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন রাতে পল্লব বাড়িতে কয়েকজন মেয়ের সঙ্গে নেশা করে নাচানাচি করছিল, যেটা দিকে তানিশা বলে, এ কি পল্লব, এটা তুমি কি করছো? এটা বাড়ি না একটা বার। আমি কিছু বলি না এই নয় যে তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে যাবে। এই চুপ কর, একদম বেশি বকবি না। বেশি বকলে না লাশ ফেলে দেবো। আর আমার লাইফ কিভাবে কাটাবো সেটা একমাত্র আমার ব্যাপার। যেখানে আমার জীবনে কেউ হস্তক্ষেপ করুক সেটা আমি মোটেও পছন্দ করব না। তুমি আমার স্বামী, তোমার ভালো খারাপ কাজে আমার হস্তক্ষেপ করার সমান অধিকার রয়েছে। তুমি এটা আমার সঙ্গে করতে পারো না। তবে রে দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি, তোর বড্ড কথা হয়েছে। এই বলে পল্লব তানিশাকে মারধর করতে থাকে, যেটা তানিশার শাশুড়ি মীনাক্ষী দেবীও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর মীনাক্ষী দেবী বলে, দে দে, বেশ করে দে, বড্ড উঠতে শিখেছে, ডানা একেবারে ছেঁটে দে। মা, আপনিও এভাবে বলছেন? আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এভাবে সর্বনাশ চাইছেন? ছি মা, ছি। তানিশা এভাবে বললে পল্লব এবং মীনাক্ষী দেবী দুজনেই তাকে নির্দয়ভাবে মারতে থাকে। এরপর তানিশা কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে নিজের বাপের বাড়ি আসে এবং সে তার বাবা মাকে সমস্ত কথা জানায়, যেটা শুনে অপূর্ববাবু বলেন, আমার মেয়েকে এভাবে মারধর করার সাহস কোথা থেকে পায় ওরা? আমরা এখন গ্রামের মানুষ বলে কি ওরা আমাদেরকে বোকা ভেবেছে নাকি? আমি আজই গ্রামের লোকেদেরকে নিয়ে পল্লববাবুর বাড়িতে যাব, আর তারপর ওদের মজা বোঝাবো। আমার মেয়েটাকে ওরা কি হাল করেছে, তোমরা ওদেরকে পুলিশে দাও, তবে ওরা ওদের উপযুক্ত শাস্তি পাবে। এই বলে অপূর্ববাবু গ্রামের লোকদের নিয়ে পল্লবদের বাড়ি যায় এবং গিয়ে তাদের পুলিশের ধমকি দেখায়, যেটা শুনে পল্লব এবং তার মা কিছুটা হলেও ভয় পেয়ে যায়। এরপর আইনের সাহায্য নিয়ে অপূর্ববাবু তানিশার সঙ্গে পল্লবের ডিভোর্স করিয়ে দেয়। আজ তানিশা নিজের বাবার বাড়িতে নির্ভয়ে ছিল ঠিকই, কিন্তু সে তার দুঃখ কিছুতেই ভোলাতে পারছিল না। এমনই সময় তানিশার মা রাধিকা দেবী আসেন এবং বলেন, তানিশা, দেখ মা, আমরা চাই তুই তোর জীবন নতুন করে আবার শুরু কর। তোর বয়স অল্প, তুই এভাবে নিজের জীবনটাকে শেষ করে দিস না রে মা। তানিশা, দেখ মা, তোর সঙ্গে দেখা করতে কারা কারা এসেছে। তখন তানিশা দেখে তার পুরানো প্রেমিক দিনেশ তার সঙ্গে দেখা করতে এসেছে। এরপর সে তানিশার এরকম অবস্থা দেখে তার চোখে জল চলে আসে। তখন দিনেশ বলে, এই যে তানিশা, এ তুমি কি হাল বানিয়ে রেখেছো? এভাবে একটা ঘরের মধ্যে বন্ধ রেখে নিজেকে শাস্তি দিচ্ছ? তা যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, এটা একটা খারাপ স্বপ্ন ভেবে তুমি ভুলে যাও, আর আমি তোমার জীবনে আবারও সুন্দর করে সাজিয়ে দিতে চাই। দিনেশ এভাবে বললে তানিশা এবং তার বাবা মা সকলেই খুবই খুশি হয়ে যায়।
এরপর অপূর্ববাবু এবং রাধিকা দেবী তানিশার সঙ্গে দিনেশের আবারও ধুমধাম করে বিবাহ দেন। এখন তানিশা দিনেশের সঙ্গে অনেক সুখেই সংসার করছিল। এভাবেই তারা তাদের জীবন আবারও নতুন করে শুরু করে। তো বন্ধুরা, আমাদের সমাজে এরকম অনেক পরিবারই আছে যারা নিজেদের রাগ এবং জেদের বশে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দুটো জীবনকে তছনছ করে দেয়। আমাদের সকলেরই ভাবা উচিত ছোটরাই সবসময় ভুল করে না, বড়দের ভুলের কারণেও কখনো কখনো অনেক সমস্যা আসতে পারে।